আমি একটু প্রথম থেকে শুরু করি। মিডার জার্নিটার পয়েন্ট অফ ভিউ থেকে এটা 2014 সালে প্রথম কয়েন করা হয়েছিল আইডিয়াটা। বিগ বি বলে একটা প্ল্যান ছিল সেই প্ল্যানের আন্ডারে। তো সেইটার উপর বেস করে প্রথম 2018 সালে জাইকা, জাপানিজ আমাদের পার্টনার, ওনারা একটা ইনিশিয়াল আইডিয়া ড্রাফট করেছিলেন। তো সেটার উপর বেস করে সময়ের সাথে এটাকে এগিয়ে গিয়ে একসময় একটা ল্যান্ড অ্যালোকেশন প্ল্যান হয়েছে। বাট একটা সমস্যার মধ্যে আমরা সবসময় পড়ে গেছি, সেটা হচ্ছে যে এটাতে এত বড় একটা প্রজেক্ট, প্রায় 33,000 একর নিয়ে একটা প্রজেক্ট। সেই প্রজেক্টে অনেকগুলো মন্ত্রণালয় একসাথে কাজ করার কথা এবং অনেকগুলো ডিফারেন্ট ইন্ডাস্ট্রি এবং ডিফারেন্ট সেট আপকে নিয়ে কথা বলা হচ্ছে। তো এই ইন্টার মিনিস্ট্রিয়াল কোঅর্ডিনেশনের জায়গাটাতে একটা বড় ল্যাপস দেখা যাচ্ছিল। তো সেই ল্যাপসটাকে দূর করার জন্যই এবং যাতে প্রজেক্টটাকে আমরা খুব দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারি, সেজন্য এই অথরিটিটাকে সেট আপ করা হয়েছে। এই অথরিটিটা হচ্ছে একদম আলটিমেট একটা অথরিটি, যার ফাইনাল ডিসিশন হবে যে আসলে ল্যান্ড অ্যালোকেশন কী হবে, মাস্টার প্ল্যানে কী যাবে, আসলে আমাদের লং টার্ম ভিশনটা কী হবে সেটা নিয়ে। তো এই অথরিটিটা খুব রিসেন্টলি তৈরি করা হয়েছে। তো আমি যদি আমাদের লং টার্ম ভিশনটা থেকে শুরু করি, যে আমরা আসলে কি করতে চাই, আমরা কি দেখতে চাই মিরাতে বা মহেশখালীতে, আমরা আসলে কি দেখতে চাই। মহেশখালীতে আপনাদেরকে একটু ইমাজিন করতে পারতে হবে, কারণ আসলে এখন যদি আপনি ফিজিক্যালি যান, দেখবেন একটা কোল ফায়ার পাওয়ার প্ল্যান্ট আছে, আপনি একটা মরুভূমির মতো একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে আছেন, আশেপাশে কিছু বন্টন দেখা যাচ্ছে। কিন্তু আপনাদেরকে ইমাজিন করতে পারতে হবে যে আজকে থেকে 20 বছর পরে, 2055 সালের দিকে, এখন তো 30 বছর পরে, আজকে থেকে প্রায় 30 বছর সামনে গিয়ে জায়গাটা দেখতে কেমন হবে। তো অরিজিনালি যখন এটার মাস্টার প্ল্যান করা হয়েছিল বছর 5 আগে বা বিগত সরকারের সময়, তখন এটাকে একটা পাওয়ার হাব এবং একই সাথে একটা ডিপ সি পোর্ট হিসাবে প্রাইমারিলি চিন্তা করা হয়েছিল। আমরা এটাকে আসলে অন্যভাবে দেখতে চাই, আমরা এটাকে একটা টাউনশিপ হিসেবে দেখতে চাই। পৃথিবীর সবচেয়ে সাকসেসফুল ডিপ সি পোর্ট সহ টাউনশিপ হচ্ছে সিঙ্গাপুরকে বলা হয় সবসময়, এবং আরেকটা পোর্টের কথা প্রায় উঠে আসে, সেটা হচ্ছে সাংহাই। তো আপনাদের যদি কখনো যাওয়ার সুযোগ হয়ে থাকে, তাহলে মনে করেন যে আমরা যদি বাংলাদেশের একটা সিঙ্গাপুর করতে চাই বা বাংলাদেশের ভিতরে একটা সাংহাই পোর্ট করতে চাই, আগামী 30 বছর হাতে আছে সময়। ইমাজিন করতে পারতে হবে যে 30 বছর পরে আমরা এই মহেশখালী মাতারবাড়ি এলাকাটাকে সিঙ্গাপুর বা সাংহাইয়ের মতো করে দেখতে চাই। এটা ইজ নট আ ভেসেল সিটি, এটা একটা স্যাটেলাইট সিটি না, ইটসেলফ ইজ আ টাউনশিপ। এবং অলমোস্ট চট্টগ্রামের আরেকটা এনহ্যান্সড এবং মডিফাইড এবং নিউ ভার্সন। টোটাল আউটকাম স্টেটমেন্টটা কি, আমরা আসলে এখান থেকে কি এক্সপেক্ট করতে পারি, সেটার ব্যাপারে কিছু রিসার্চ করা হয়েছে। আমি কয়েকটা নাম্বার আপনাদেরকে শেয়ার করব। আপনাদেরকে এমনিতেও আমরা কিছু ডকুমেন্ট শেয়ার করেছি, বাট তারপরে আমি একটু জাস্ট খুব হাই লেভেলে যদি বলি, যে প্রায় $150 বিলিয়ন মতো আমরা জিডিপিতে কন্ট্রিবিউশন এক্সপেক্ট করছি শুধুমাত্র এই জোনটা থেকে। এটাকে আমরা একটা কমার্শিয়াল হাব বলছি। সো আমি এখন থেকে কমার্শিয়াল হাব হিসেবে এটাকে যদি বলে ইউজ করি এই টার্মটাকে, যে এই কমার্শিয়াল হাব থেকে আমরা $150 বিলিয়ন জিডিপি কন্ট্রিবিউশন এক্সপেক্ট করছি, যেটার মধ্যে প্রায় $16 থেকে $18 বিলিয়ন হচ্ছে ইম্পোর্ট সাবস্টিটিউশন, যে আমাদের ফরেন কারেন্সিতে রিজার্ভে একটা সেভিংস হবে। আর একই সাথে আমরা আশা করছি যে লজিস্টিক্সে প্রায় $4 বিলিয়ন থেকে $6 বিলিয়ন হবে। 60 থেকে $65 বিলিয়ন টোটাল ইনভেস্টমেন্ট হবে। তার মধ্যে আমরা আশা করছি যে প্রায় $5 বিলিয়ন এফডিআই হিসেবে আসবে, বাকিটা আমরা লোকাল ইনভেস্টমেন্ট এক্সপেক্ট করছি। আর ফাইনালি প্রায় 1.5 লাখ লোকের কর্মসংস্থান ডিরেক্টলি আমরা এক্সপেক্ট করছি। ইনডিরেক্টলি সব মিলিয়ে প্রায় 25 লাখ লোকের কর্মসংস্থান আমরা আশা করছি এই এলাকা থেকে হবে। তো এটা এগেন আপনাদেরকে একটু সামনের দিকে তাকিয়ে চিন্তা করতে হবে। আমি জানি যে আমরা সবসময় আশা করি যে কালকেই কি হয়ে যাবে, বাট আমাদের এটা দিস ইজ এ বিগিনিং অফ আ ভেরি লং টার্ম প্ল্যান। 4টা পিলারের উপর বেস করে আমাদের এই ডেভেলপমেন্টটা কাজ করছে। প্রথম পিলারটা হচ্ছে পাওয়ার অ্যান্ড এনার্জি। আপনারা সবাই জানেন যে আমাদের পাওয়ার জেনারেশনে একটা অনেক বড় মানে অগ্রগতি হয়েছে, কিন্তু এখনও আমরা এক্সপেক্ট করছি যে আমাদের পাওয়ার জেনারেশনে আরও রিকোয়ারমেন্ট তৈরি হবে এবং এসব ইন্ডাস্ট্রিয়াল পার্ক হলে আরও বেশি তৈরি হবে। তো প্রথম যে প্ল্যানটা করা হয়েছিল 2018 সালের দিকে, তখন কোল বেসড একটা প্ল্যান করা হয়েছিল যে প্রায় 10 গিগাওয়াটের মতো কোল ফায়ার পাওয়ার প্ল্যান্ট হবে। তো এখন একটা অলরেডি প্রায় 1 গিগাওয়াটের মতো কোল ফায়ার পাওয়ার প্ল্যান্ট হয়ে গেছে। সেটা তো হয়েই গেছে, বাট এরপরে আর আমরা কোনো কোল করবো না। সো আমরা চিন্তা করছি যে আমরা এর পরের যে পাওয়ার জেনারেশন, এই এলাকাকেই শুধু পাওয়ার সার্ভ করবে না, সে সমগ্র চট্টগ্রাম রিজনকে পাওয়ার সার্ভ করবে। এরকম আইদার আমরা গ্যাস ফায়ার পাওয়ার প্ল্যান্ট অথবা নিউক্লিয়ার পাওয়ারের দিকে চিন্তা করতে পারি। সোলার করার মতো আমাদের হয়তো এত হাই ভ্যালু ল্যান্ডে আমাদের জন্য
লজিক্যাল নাও হতে পারে, যেহেতু এই জায়গাটা একেবারেই সমুদ্র বন্দরের পাশে, তাই আমরা কম জায়গা নিয়ে কিভাবে অনেক পাওয়ার জেনারেট করা যায় এই ধরনের পাওয়ার সোর্সের কথা চিন্তা করব। একই সাথে আপনারা এটাও দেখেছেন যে আমাদের একটা গ্যাসের বড় সংকট আছে। গ্যাসের বড় সংকটের একটা বড় কারণ হচ্ছে যে আমরা গ্যাস আসলে আমদানি করার মতো পজিশনটাই নাই। আমরা দুইটা এফএসআরইউ দিয়ে অপারেট করি, তো ল্যান্ড বেসড দুটো এফএসআরইউর কথা আমরা এই মাস্টার প্ল্যানে রাখার চেষ্টা করছি। তার মানে যখন এই জিনিসটা চালু হয়ে যাবে তখন বাংলাদেশের গ্যাস আমদানির মূল কানেক্ট পয়েন্টটাই আসলে হবে মাদারবাড়ি মহেশখালীর এই অঞ্চলটা। আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্ক যেগুলো হবে ভবিষ্যতে, আমরা যদি আপনি ব্যাকওয়ার্ড লিঙ্কেজের কথা চিন্তা করেন, যে আমরা গার্মেন্টস করছি, আমরা এর পিছে যে কটন ওয়্যার হাউজিংয়ের কথা বলছি, আমরা ফ্রি ট্রেড জোনের কথা বলছি, এই জায়গাগুলো ফ্রি ট্রেড জোনের জন্য একদম মোস্ট আইডিয়াল, যেখানে আমরা স্টোরেজও করতে পারবো, আবার একই সাথে এখানে যদি কোনো বিদেশি সংস্থা এসে একটা কিছু প্রোডাকশন করে আবার সাথে সাথে বের করে নিয়ে যেতে চায়, এটা তাদের জন্য খুবই আইডিয়াল হবে। সো আমরা এক্সপেক্ট করছি যে মেজর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন একদম অয়েল রিফাইনারি থেকে শুরু করে অল দ্য ওয়ে টু এন্ড কাস্টমারে যে আমরা গুডস সার্ভস করি সেগুলোর জন্য আমরা একটা বড় জায়গা ওখানে ইয়ারমার্ক করা আছে। আর ফাইনাল যে ফোর্থ পিলারটা, এই পিলারটা আমাদের আগে ছিল না, এটা আমরা এই বছর অ্যাড করেছি। সব কিছু নিয়ে যখন আমরা ভাবি তখনই আমরা বাংলাদেশের, ইনফ্যাক্ট আমরা বাংলাদেশের ম্যাপ নিয়ে কথা বলি, বাংলাদেশ নিয়ে কথা বললে খালি ম্যাপটা চোখে পড়ে, উইচ ইজ আওয়ার ল্যান্ড এরিয়া। বা যে হিউজ বে অফ বেঙ্গল আমাদের আছে, যেখানে আসলে হিউজ পরিমাণ রিসোর্স আছে, ব্লু ইকোনমিতে অনেক কিছু করার সুযোগ আছে, স্টার্টিং ফ্রম ডিপ সি ফিশিং অল দ্য ওয়ে টু ফিশ প্রসেসিং বলি, শিপ বিল্ডিং বলি, এই সব ক্ষেত্রেই শিপ রিপেয়ারিংয়ের কথা বলি, এই সব ক্ষেত্রেই আসলে আমাদের অনেক বড় একটা সুযোগ আছে। এবং সে কারণে আমাদের এই কারণে তানজিম ভাইকে নিয়ে আসা হয়েছে যে আমরা ক্যাটাগরিক্যালি সি এর থেকে যেই কমার্শিয়াল আউটপুটটা পাওয়া সম্ভব সেইটাকে মিডিয়া খুব অ্যাক্টিভলি কাজ করবে, একটা লিড রোল প্লে করবে। সরকারের অনেকগুলো সংস্থা এটা নিয়ে কাজ করে, বাট আলটিমেটলি যেটা হয় যে সংস্থারা আলাদা আলাদা যেহেতু রোল প্লে করে, ইভেন্চুয়ালি কোনো আউটপুট আসে না। তা আমরা সেন্ট্রাল পয়েন্ট হিসেবে চেষ্টা করব যে সরকারের সংস্থাগুলো সমন্বয় করার, এবং একই সাথে ইনভেস্টারদের ফেসিং হয়ে ইনভেস্টারদেরকে বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করব। তো এই হচ্ছে আমাদের মোটা দাগে 4টা পিলার। তো এখন যদি আমি একটু টাইম লাইনে যাই যে আমাদের রোড ম্যাপটা কীরকম হবে, 3টা পিরিয়ডে আপনি 2025 থেকে 2055কে সাজাতে পারেন। আমরা ডিপসি পোর্টটাকে চালু করব আগামী 5 বছরের মধ্যে। ডিপসি পোর্ট কিন্তু এখনও চালু হয়নি, মাত্র কন্ট্রাক্ট পাস করা হয়েছে। একদম ফাউন্ডেশনাল যে ডেভেলপমেন্ট, কিছু পাওয়ার হাব প্রথম 5 বছরের মধ্যে করে ফেলার চেষ্টা করব। এর পরে আমাদের যেই পার্টটা, সেটার নাম হচ্ছে ইকোসিস্টেম ডেভেলপমেন্ট পিরিয়ড। ইকোসিস্টেম ডেভেলপমেন্ট পিরিয়ডে আমরা পোর্ট ডেভেলপমেন্টের ফেজ 2 কমপ্লিট করব, যেখানে এলএনজি টার্মিনালগুলো হয়ে যাবে এবং একই সাথে কিছু ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে যাবে। এটা প্রায় আমরা 43-44 পর্যন্ত আশা করছি, যে 30 থেকে নেক্সট 15 বছর 2030 থেকে 2045 পর্যন্ত আমরা এই ইকোসিস্টেম ডেভেলপ করব। আর ফাইনাল যেই ফেজটা, যেটাকে আমরা ডাইভার্সিফিকেশন ফেজ বলছি, 2045 থেকে 2055, তখন আমরা একটা ট্যুরিজমের কথা চিন্তা করতে পারি, ইকো ট্যুরিজম। এবং ইভেন্চুয়ালি যেটা হবে, কক্সবাজার আর মহেশখালী কিন্তু এক হয়ে যাবে। এই মহেশখালী এক্সপ্যান্ড করতে করতে কক্সবাজারের ভিতর ঢুকে যাবে, কক্সবাজার এক্সপ্যান্ড করতে করতে মহেশখালীর ভিতর ঢুকে যাবে। সো ইউ ক্যান ইমাজিন দিস এজ আ হোলিস্টিক স্কুল, হসপিটাল, নতুন কমার্শিয়াল হাব হিসাবে অপারেট করবে। দ্যাট ইজ দি লং টার্ম ভিশন। সো 2055তে গিয়ে আমরা এরকম একটা কিছু আশা করব, এবং আমাদেরকে এখন থেকে সেই কাজটা শুরু করতে হবে। তো অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তো আর সব কিছু হবে না। আমাদের অন্তর্বর্তী সরকারের আমলে আমরা কি কি অ্যাকমপ্লিশ করতে চাই, এবার আমি একটু ছোট করে জুম ইন করে এই জায়গাটা এসে বলি, তারপরে আই উইল টেক সাম কোয়েশ্চেন্স। সো অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা একটা 120 ডে প্ল্যান আজকে প্রধান উপদেষ্টাকে প্রেজেন্ট করেছি। আমাদের মূল কাজগুলোকে আমরা দুভাগে ভাগ করেছি। একটা হচ্ছে পিওর অ্যাডমিনিস্ট্রেটিভ যে কিছু কাজ আছে, যে কোনো অথরিটি হলে তাদের জনবল লাগে, তাদের একটা বাজেট লাগে, তাদের একটা অর্গানাইজেশনাল ডায়াগ্রাম লাগে, তাদের একটা সেট আপ লাগে, তারা একটা অফিস করবে। এই অ্যাডমিনিস্ট্রেটিভ বেশ কিছু কাজ আমরা নেক্সট 120 দিনে, যেগুলো ফাউন্ডেশনাল, সেগুলো করে শেষ করে ফেলতে চাই। আমাদের দ্বিতীয় পার্ট, সেখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা মাস্টার প্ল্যানটাকে লকডাউন করতে চাই। এই মাস্টার প্ল্যানটা একটা লিভিং মাস্টার প্ল্যান, এটা বারে বারে চেঞ্জ হবে, কিন্তু যেটা আমি প্রথমেই বলেছি যে অরিজিনাল যে আইডিয়াটা ছিল যে একটা পাওয়ার হাব এবং ডিপসি পোর্ট হবে, দ্যাট ইজ টু ন্যারো আমাদের মতে। উই ওয়ান্ট টু মেক ইট আ মাচ ওয়াইডার ভিশন, যেখানে আমরা টাউনশিপটাকে কেন্দ্র করে এবং কমার্শিয়াল হাব হিসেবে এটাকে চিন্তা করে আমরা একটা খুব হোলিস্টিক মাস্টার প্ল্যান করতে চাই। ফিশ প্রসেসিং বলি, শিপ রিপেয়ার বলি, আর একই সাথে ইন্ডাস্ট্রিয়াল পার্ক বলি, ট্যুরিজম বলি, সব কিছুকে নিয়ে আমরা একটা প্রপার মাস্টার প্ল্যান করব, এবং সেই মাস্টার প্ল্যানটা গভর্নিং বোর্ড থেকে আমরা অ্যাপ্রুভাল করে করব। এটা শুনে মনে হচ্ছে খুব সোজা, এটা আসলে খুবই চ্যালেঞ্জিং একটা এক্সারসাইজ, বিকজ
বাংলাদেশ সরকারের সবগুলো মন্ত্রণালয়কে আসলে অ্যালাইন করতে হবে যে তারা তাদেরকে যেই অংশটা দেওয়া হয়েছে এবং তাদের যে রেসপন্সিবিলিটি এটার কম বা বেশি কোনোটাতেই হবে না, তাদের সবাইকে এগ্রি করতে হবে যে তারা এতটুকু নিয়েই কাজ করবেন। তো এটা যদি আমরা করতে পারি তাহলে এটা একটা বড় সাকসেস হবে যে আমরা একটা ফার্স্ট সেট অফ প্রপার হার্ড কোডেড মাস্টার প্ল্যান দাঁড় করানোর চেষ্টা করব। তো আমাদের মূল 120 দিনের প্ল্যান হচ্ছে যে আমরা একটা ভিশন, মাস্টার প্ল্যান, ন্যারেটিভ দাঁড় করাবো। একই সাথে আমরা চেষ্টা করব যে সাংহাই পোর্ট বা সিঙ্গাপুর পোর্টে যে বেস্ট প্র্যাকটিসগুলো এগুলো কীভাবে ইনকর্পোরেট করা যায় সেটার জন্য আমরা একটা পেপার তৈরি করে দিয়ে যাব, যাতে ভবিষ্যৎ সরকার যখন আসে তারা এটাকে ব্লু প্রিন্ট হিসেবে ইউজ করে তাদের মতো করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটাকে কন্টিনিউ করতে পারে।